বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদেরকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে ষষ্ঠ চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খানু ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। মূলত রসায়নের ষষ্ঠ চ্যাপ্টারের নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা অনেক স্টুডেন্টদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, একটু কঠিন মনে হয়, একটু ঝামেলাপূর্ণ মনে হয়। ঝামেলাপূর্ণ মনে হওয়ার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ আছে। ম্যাথমেটিক্যাল টার্মসগুলো এই অধ্যায়ের ভিতরে বেশি, থিওরিটিক্যাল টার্মসের থেকে ম্যাথমেটিক্যাল টার্মস অনেক বেশি থাকে। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করছি ম্যাথমেটিক্যাল টার্মস থেকে শুরু করে থিওরি সবগুলো আমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আছে মোল। যেহেতু মোলের ধারণা চ্যাপ্টারের বেসিক বিষয় হচ্ছে মোল নিয়ে আলোচনা করব আমরা। এখন মোল বিষয়টা কি দেখি আমরা। এখন এখানে বিষয় হচ্ছে মোল। মোলটা আসলে কি? মোলটা হচ্ছে গিয়ে একটা একক। মোলটা কি? মোলটা হচ্ছে গিয়ে একক। মৌলটা হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের পরিমাপের এককটা হচ্ছে মৌল আমাদের, বা মোল। মোল হচ্ছে গিয়ে যৌগিক বা মৌলিক পদার্থ পরিমাপের এককটা হচ্ছে, এককটাকে মোল বলি। যেমন আমরা ভরের এককটা কি? ভরের এককটা কেজি। যেমন ভরের এককটা কেজি জানি আমি, এবং সময়ের একক জানি সেকেন্ড, এবং দূরত্বের একক হচ্ছে মিটার। এরকম হচ্ছে গিয়ে অণু বা পরমাণুর পরিমাপের এককটা হচ্ছে কি আমার মোল। এখন বিষয় হচ্ছে দেখি তাহলে কি বললাম, যে ভরের একক যেমন কেজি, সময়ের একক যেমন সেকেন্ড, ঠিক তেমনই মৌল বা যৌগ পরিমাপের এককটা হচ্ছে গিয়ে মোল। এই সংখ্যাটা আসলে কত? মোল তো বুঝলাম, এই সংখ্যাটা আসলে কত? সংখ্যাটা বলতে বুঝি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা আছে, ইতালির বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সংখ্যা আছে। যেমন সংখ্যাটা আমি লিখি, সংখ্যাটা হচ্ছে 6.023 × 10⁻23। এই সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি। অ্যাভোগাড্রোর সংখ্যা বলি আমরা, অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। এই যে এক মোলের ভিত্তি এই পরিমাণ অণু থাকে, এই পরিমাণ পরমাণু থাকে, বা এই পরিমাণ আয়ন থাকে। আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝি আমরা, যে এই যে মোল বললাম, যে মনে করো গিয়ে হচ্ছে গিয়ে কার্বনের। আর এর আগে একটা বিষয়, তো এখন যে বিষয়টা বলতেছিলাম, যে তোমার রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণটাকে আমরা এক মোল বলবো। তো আমরা বিষয়টা লিখি। দেখো, যে বিষয়টা বললাম আমরা, যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, বা আণবিক ভর হচ্ছে অণুর ক্ষেত্রে। পারমাণবিক ভর বা আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণটাকে আমরা এক মোল বলি। যদি এক মোল হচ্ছে গিয়ে গ্রাম এককে প্রকাশ করলে ওই এক মোলের সংখ্যাটাই হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা। যেমন 6.023 × 10⁻23। আমরা যেমন আরেকটা বিষয় আলোচনা করি। আরেকটা বিষয় বললে তোমরা একদম ইজিলি এই বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। সেটা হচ্ছে, যেমন দেখো আমাদের অক্সিজেন। অক্সিজেনের হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 16। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর 16। এটা কিন্তু ডাবল, কিন্তু আমরা হচ্ছে গিয়ে 8 × 16, বিষয়টা এমন যেন না হয়। তো হচ্ছে গিয়ে আমরা মূলত হচ্ছে গিয়ে মোটামুটি 1 থেকে 40 পর্যন্ত মৌলের পিরিয়ডিক টেবিলের পর্যায় সারণীর যে
1 থেকে 40 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলো আমরা জানি, হ্যাঁ, আমরা মুখস্থ করি। তোমরা যারা আছো আশা করছি তোমাদের হচ্ছে গিয়ে 1 থেকে 40 পর্যন্ত প্রত্যেকটা মৌলের সিরিয়ালি পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর জানা আছে। তো এখন মূলত বিষয় হচ্ছে যে এই যে আমরা বললাম যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর, যে এই পরমাণুর ভর কত, অক্সিজেন পরমাণুর ভর 16, এইটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি আমি, সেইটাই হচ্ছে গিয়ে মানে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটা পাবো সেই পরিমাণের নামই আমার 1 মোল। হ্যাঁ, যেমন আমি যদি লিখি যে তোমার কি 16 গ্রাম অক্সিজেন মানে কি, 16 গ্রাম অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। 16 গ্রাম অক্সিজেন মানে দেখি আমি যদি বলি 16 গ্রাম অক্সিজেন ইকুয়াল টু কি 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণু। এটা হচ্ছে কি শুধু তোমার কিসের ক্ষেত্রে হইল, এটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে শুধু পরমাণুর ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে। কিন্তু যৌগ হয়, যেমন আমি যদি CO2 চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি, এখন কার্বন ডাইঅক্সাইড পারমাণবিক ভরটা কত আমাদের কিন্তু এখানে শুধুমাত্র অক্সিজেন পারমাণবিক ভর 16 পেয়েছি। যখন যৌগ থাকবে, যৌগের ক্ষেত্রে পারমাণবিক ভর বের করার নিয়ম হচ্ছে গিয়ে এই যে প্রথম কার্বনের পারমাণবিক ভর বের করি, কার্বনের পারমাণবিক ভর কত আছে 12 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত আছে আমার 16, হ্যাঁ, 16 সাথে এই দুইটা পরমাণুর সংখ্যা গুণ দিলাম 2, হ্যাঁ, তাহলে আমার কত হইলো এখন দেখি আমি 12 যোগ 16 দিয়ে 32 ইকুয়াল টু কত হয় আমার 44। এই যে আমি পেলাম যে 44টা কি, 44 হচ্ছে গিয়ে আমার 44টা হচ্ছে আমার একটা যৌগের আণবিক ভর। আমি তো এর আগে বলছি যে এখান থেকে তোমাকে মৌলের পারমাণবিক ভর থেকে হচ্ছে গিয়ে আমি 1 মোল, ওই মৌলের যে পারমাণবিক ভরটা গ্রাম এককে প্রকাশ করলে যেটা হয় ওটাই যেমন 1 মোল। এই যে মৌলের ক্ষেত্রে আমরা যৌগের ক্ষেত্রে আমরা বের করলাম, এই যৌগের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যৌগের আণবিক ভরটাকে, এই যৌগের বা এই অণুর আণবিক ভরটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি, সেই গ্রাম এককে প্রকাশ করলে সেই সংখ্যাটাও কি 1 মোল হয়ে যাবে। মানে যে আমরা যে পরিমাণ পাবো সেই পরিমাণের নামই 1 মোল। হ্যাঁ, তাহলে আমি লিখি তাহলে 44 গ্রাম CO2 ইকুয়াল টু 1 মোল কার্বন ডাইঅক্সাইড, সরি 1 মোল CO2, 1 মোল CO2, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার পরমাণুর ক্ষেত্রেও যেটা হয় যে মানে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, যৌগের ক্ষেত্রে বা হচ্ছে কি অণুর ক্ষেত্রে আণবিক ভর, এই যে পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেটা হয় সেটাও 1 মোল, সেই পরিমাণটা 1 মোল। এবং যৌগের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে আণবিক ভরটাকে গ্রাম এককে প্রকাশ করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে 1 মোল বিষয়। তাহলে আমি আশা করছি যে এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবং হচ্ছে গিয়ে এই যে 1 মোল পরে 1 মোলটা আছে, 1 মোলের সংখ্যা, 1 মোল যদি বলা হয় যে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কতটি কার্বন ডাইঅক্সাইড, 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভিতরে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে। তাহলে আমি বলবো গিয়ে 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভিতরে এই যে 1 মোল পরিমাণটা হচ্ছে গিয়ে এই যে আমি দেখালাম যে অ্যাভোগাড্রোর সংখ্যা, 1 মোল পরিমাণটা মানে 1 মোল যেটা হয় সেটাই হচ্ছে গিয়ে 6.023 × 10⁻23, এটার সংখ্যা। হ্যাঁ, যদি বলি যে 16 গ্রাম অক্সিজেনের ভিতরে হচ্ছে গিয়ে 6.023 × 10⁻23টি অক্সিজেন পরমাণু আছে, ঠিক সেম 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভিতরে হচ্ছে গিয়ে 6.023 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু আছে। কার্বন ডাইঅক্সাইড কী আছে, অণু আছে। এখানে কিন্তু অণুর ক্ষেত্রে অণু, পরমাণুর ক্ষেত্রে পরমাণু, আয়নের ক্ষেত্রে আয়ন। ক্লিয়ার? তো এখান থেকে আরেকটা জিনিস পাই আমরা যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে যদি এই সংখ্যাটা থাকে, এই অ্যাভোগাড্রো সংখ্যাটা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যাটি পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে আমরা ওই পদার্থের মোল বলি। কি বলছি, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে লিখি আমরা, তাহলে কি বললাম আমরা, কোনো পদার্থের যে পরিমাণ, সে 40 গ্রাম হোক অণুর ক্ষেত্রে, 16 গ্রাম হোক হচ্ছে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে,
যে কোনো পরিমাণ হোক, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে যদি এই সংখ্যা মানে অ্যাভোগাড্রোর সংখ্যার পরিমাণ পরমাণু থাকে, অণু থাকে বা আয়ন থাকে, সেই পরিমাণকে আমরা কী বলবো? ওই পদার্থের 1 মোল বলবো। হ্যাঁ, আশা করছি মোল সম্পর্কে একটু ধারণা তোমাদের হয়ে গেছে। দেখো এখন যেটা আছে সেটা হচ্ছে কি অণুর আণবিক ভর বের করার নিয়মটা। অণুর আণবিক ভর বের করা আমরা অনেকেই জানি, অনেকেই পারি আমরা। অণুর আণবিক ভর বের করা মানে ধরো আমি একটা অণু লিখলাম, যেমন H2O যদি লিখি আমি, H2O মানে পানি। হ্যাঁ, এর আণবিক ভরটা কি? এর আণবিক ভর হচ্ছে গিয়ে এই যে হাইড্রোজেন পরমাণুর ভর কত আমার? 1। ভর কত? 1। এর সঙ্গে গুণ হচ্ছে কি এর পরমাণুর সংখ্যা কয়টা? 2টা। হ্যাঁ, যোগ এর হচ্ছে গিয়ে অক্সিজেনের পারমাণবিক ভর কত আছে আমার? অক্সিজেনের পারমাণবিক ভর 16। 2 একে 2, এর সঙ্গে যোগ 16, তাহলে 18 হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে অণুর আণবিক ভর বের করার নিয়ম। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখন ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত আমার? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কি আমার 40। হ্যাঁ, 40-এর পর যোগ। এখন ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5, 35.5। এই ক্লোরিনের পরমাণু সংখ্যা কয়টা? 2টা, গুণ 2। এখন দেখো যদি আমি চিন্তা করি 40 লিখলাম, যোগ 35 দেখুন কত? 70। তাহলে কত হয় আমার? 7×4=11 না, 110। তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 110। লাইক সোডিয়াম ক্লোরাইড যদি হিসাব করি, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত আমার? সোডিয়ামের আণবিক ভর কত আমার? 23 যোগ ক্লোরিনের কত আণবিক ভর? 35.5 ইকুয়াল হচ্ছে গিয়ে 58.5। তাহলে হচ্ছে গিয়ে আমার যদি বলি যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু কি তোমার কি 58 এত গ্রাম। ওর যদি বলি যে 1 মোল NaCl সমান কি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, বিষয়টা এমন। এখন যদি আরও একটা দেখো, যদি আরও একটা মৌলের যৌগের যদি পারমাণবিক ভর তুমি বের করতে চাও, সেক্ষেত্রে কি ধরো কপার সালফেট, একটু 5 অণু পানি। হ্যাঁ, কপার সালফেট 5 অণু পানি। এখন দেখো আমার যদি এর আণবিক ভর বের করতে চাই, এই যে কপারের আণবিক মানে পারমাণবিক ভর লাগবে, সালফারের পারমাণবিক ভর লাগবে, অক্সিজেনের পারমাণবিক ভর লাগবে। এর সঙ্গে কিন্তু পানিটা কিন্তু মানে যুক্ত আছে গিয়ে তোমার ক্লাস রূপে আসে। পানিটা যুক্ত হচ্ছে গিয়ে, বাট এটা কিন্তু তোমার গুণাকারে নাই বাবা। হ্যাঁ, বিষয়টা একটু মাথায় রাখবো আমরা। তো আমরা কপারের পারমাণবিক ভর কত? কপারের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে আমার হচ্ছে 63.5 যোগ সালফারের পারমাণবিক ভর কত? 32। হ্যাঁ, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। 16-র সাথে গুণ কত? 4 গুণ। 16-র সাথে গুণ কত? 4। 16-র সাথে গুণ কত? 4। এটা হচ্ছে কি আমার কপার সালফার অক্সিজেন গেল। হ্যাঁ, যোগ, এটা কিন্তু গুণ আকারে না, সবসময় মাথায় রাখবে, এটা কিন্তু যোগ আকারে আছে। ঠিক আছে, যোগ দাও 5। এখন আমরা জানি কি পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে কি এটা 16 আর 2 18। হ্যাঁ, 5 গুণ 18। এখন আমি যোগ করি, দেখি আমার কত হয়। আমার যোগ করলে আমার 63.5 যোগ 32 যোগ তোমার গিয়ে 16 গুণ 4 64 যোগ 5 গুণ 18 5 18 90। হ্যাঁ, এটা যোগ করলে হচ্ছে আমার কত আসে? 289.5। এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে কি কপার সালফেট বা তুতে, এটাকে আমরা কি বলি? তুতে হিসাবে চিনি। হ্যাঁ, এই আমরা কপার সালফেটের হচ্ছে আণবিক ভর বের করে দেখলাম। তো হচ্ছে তার আমরা সামনে আগাই, দেখি। দেখো এখানে একটা সমস্যা দেয়া আছে, মানে ম্যাথ দেয়া আছে, সেটা
বলা হচ্ছে একটি পানির অণুর ভর কত। একটি পানির অণুর ভর, যেহেতু ভর চেয়েছে, ভরটা হচ্ছে আমার ডান পাশে থাকবে অলওয়েজ। যেটা চাওয়া হয় সেটা আমার ডান পাশে রাখতে হয়, সেটা আমরা জানি সবাই। তো হচ্ছে গিয়ে এখন আমরা তো এটাকে যদি আমি হচ্ছে গিয়ে সংখ্যা বের করতেছি, সেটা হচ্ছে গিয়ে এটাকে আমার গ্রাম আণবিক ভরে বের করতে হবে। হ্যাঁ, এখন আমরা কি জানি যে হাইড্রোজেন, 1 মোল হাইড্রোজেন মানে কি 18 গ্রাম হাইড্রোজেন। তো H2O মানে কি, H2O ইকুয়াল হচ্ছে গিয়ে H1 গুণ 2, এই যে এই যে পানির হচ্ছে আণবিক ভরটা বের করব, যোগ অক্সিজেনের আণবিক ভর 16 ইকুয়াল টু 18। এই যে 18 গ্রাম মানে কি 1 মোল, 18 গ্রাম মানে কি আমার 1 মোল পানি। তাহলে আমি যদি লিখি যে 18 গ্রাম H2O ইকুয়াল 1 মোল পানি, 1 মোল H2O ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23 H2O অণু লিখতে পারি আমি, অবশ্যই লিখতে পারি। দেখো আমরা কি জানি যে হচ্ছে গিয়ে যে কোনো অণু বা পরমাণুকে গ্রাম আণবিক ভরে প্রকাশ করলে যেটা হয় সেটা 1 মোল। তাহলে আমি যদি এখানে H2O-কে আমি H2 আণবিক ভর পেলাম কত 18, তাহলে 18 গ্রাম মানে কি 18 গ্রাম H2O মানে হচ্ছে 1 মোল H2O। 1 মোলের ভিতরে অ্যাভোগাড্রোর সংখ্যার অণু থাকে, অ্যাভোগাড্রোর সংখ্যার পরমাণুর ক্ষেত্রে পরমাণু থাকে, আয়নের ক্ষেত্রে আয়ন থাকে। তাইলে আমি লিখতে পারি যে হচ্ছে কি 18 গ্রাম পানি ইকুয়াল টু কত 6.023 ইন্টু 10⁻23 পানির অণু। ঠিক আছে, এখন আমার চেয়েছে কি একটি পানির অণুর ভর কত। হ্যাঁ, এখন এতটি সমান কত, এতটি সমান এত গ্রাম। দেখি আমি 6.023 ইন্টু 10⁻23 পানির অণুর ভর কত আমার, পানির অণুর ভর ইকুয়াল টু 18 গ্রাম। সুতরাং আমার চেয়েছে কি একটি পানির অণুর ভর, একটি পানির অণুর ভর কত হবে আমার, বেশি হবে না কম হবে, অবশ্যই কম হবে। কম হলে কি হয়, ভাগ হয়। হ্যাঁ, 18 ভাগ 6.023 ইন্টু 10⁻23, ক্লিয়ার, এটা গ্রাম হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে হয় গিয়ে 2.99 ইন্টু 10⁻23 গ্রাম। এখন যদি তোমাদেরকে বলা হইতো যে 5টি পানির অণুর ভর কত, তোমরা অবশ্যই বের করতে পারতা। যে আমরা যদি এই ইকুয়েশনটা বুঝি যে 18 গ্রাম ইকুয়াল টু মানে, তো আমরা যে কোনো অণুর আণবিক ভর ইকুয়াল টু ওই মোলের 1 মোল। 1 মোল সমান হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10⁻23। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে এই রিলেটেড যে কোনো অঙ্ক যদি তোমাকে সংখ্যা চাইতো যে তোমার গিয়ে 5 গ্রাম পানিতে কতটি মানে পানির অণু থাকবে, হ্যাঁ, সংখ্যাটা যদি চায়, তাহলে হচ্ছে কি লিখতাম গিয়ে 18 গ্রাম সমান এতটি, সুতরাং তো 5 গ্রাম সমান কতটি। তো হচ্ছে গিয়ে এই অঙ্কটাকে যে কোনোভাবে যদি মডিফাই করে দেওয়া হয় তোমাদেরকে, আশা করছি তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা পরের সমস্যায় যাই। দেখো বন্ধুরা, এইমাত্রই যে বিষয়টা বললাম যে যদি ওই যে অঙ্কটা প্রিভিয়াস যে অঙ্কটা ছিল সেই অঙ্ক যে বললাম আমরা যে হচ্ছে গিয়ে ওখানে বলা ছিল একটি পানির অণুর ভর কত। হ্যাঁ, যদি বলা হয়তো 1 গ্রাম পানিতে কতগুলো H2O অণু আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমরা যে গ্রামটাকে ডান পাশে লিখলাম, সেই গ্রামটাকে বাম পাশে রেখে সংখ্যাটাকে ডান পাশে লিখতাম। এইটাই ছিল আমাদের ভিন্নতা। এই অঙ্কটা ঠিক সেম বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডে অণু থাকে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে তোমার সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর হচ্ছে গিয়ে তোমার আণবিক ভর 98 গ্রাম, যা আমরা বের করা শিখিয়েছি। তো ওখান থেকে তোমরা বের করে নিবে। তো আমরা হচ্ছে 98 গ্রাম সালফিউরিক H2SO4 ইকুয়াল টু 1 মোল H2SO4 ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23 টি সালফিউরিক অ্যাসিড অণু, H2SO4 অণু। এখানে কোনো কনফিউশন থাকার কথা না।
তো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে গিয়ে 1 মোল সালফিউরিক অ্যাসিড, আর 1 মোল সালফিউরিক অ্যাসিডে হচ্ছে গিয়ে এতটি সালফিউরিক অ্যাসিড অণু থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই কনসেপ্টটা ক্লিয়ার রাখলে যে কোনোভাবে অঙ্ক তোমাদেরকে ঘুরিয়ে যদি দেওয়া হয় আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। তাহলে আমি এখন লিখি, যেহেতু আমার গ্রাম চেয়েছে, গ্রামটাকে আমরা ডান পাশে রাখবো, সরি আমার সংখ্যা চেয়েছে, অণুর সংখ্যা চেয়েছে, কতগুলো অণু আছে, অণুটাকে আমরা ডান পাশে রাখবো। তাহলে আমি কী লিখবো, এখন লিখবো 98 গ্রাম, 98 গ্রামে সালফিউরিক অ্যাসিডে, যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে এতটি সালফিউরিক অ্যাসিড অণু থাকে, এতটি সালফিউরিক অ্যাসিড অণু থাকে, ক্লিয়ার। তাহলে আমি লিখি 98 গ্রাম H2SO4A, H2SO4A, H2SO4 সমান লিখতে পারি যে 6.023 × 10⁻23টি H2SO4 অণু, H2SO4 অণু, ক্লিয়ার। এখন আমার চেয়েছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, আর 98 গ্রামের জায়গায় আমি কী লিখবো এখন, সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কী হবে আমার, অবশ্যই কম হবে, কম হলে ভাগ হবে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 98, হ্যাঁ, এত টি, ক্লিয়ার। এই বিষয়টা হচ্ছে গিয়ে ভাগ করলে হচ্ছে গিয়ে 6.14 × 10⁻21টি সালফিউরিক অ্যাসিড অণু থাকবে, H2SO4 অণু থাকবে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো বুঝেছো। তো আবার যদি তোমার গিয়ে আরেকটা অঙ্ক আছে মোল দিয়ে, সেটা দেখো, এখানে আরেকটা অঙ্কে বলা আছে, আমরা প্রথম বের করছি যে আমরা প্রথম যে সমস্যাটা করেছি সেখানে বের করছি কত গ্রাম আছে, পরেরটা বের করছি কতটি অণু বা কতটি পরমাণু বা কতটি আয়ন আছে। হ্যাঁ, এখন বের করবো কত মোল আছে, কত মোল আছে। তো এই অঙ্কটা দেখো যে 5 গ্রাম পানিতে, 5 গ্রাম পানিতে কত মোল H2 বিদ্যমান, ক্লিয়ার। এখন আমরা জানি কি যে তোমার পানির যে আণবিক ভর কত, H2O সমান H2O ইকুয়াল টু তো 18 গ্রাম, হ্যাঁ 18 H2 এর আণবিক ভর কত 18, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে 18 গ্রাম সমান কত, 18 গ্রাম H2O সমান 1 মোল, জানি কি না এটা আমরা, এবং সমান হচ্ছে কি ওই অ্যাভোগাড্রোর সংখ্যাটা, আমার অ্যাভোগাড্রোর সংখ্যা লাগতেছে না, কারণ হচ্ছে কি যেহেতু গ্রাম দেওয়া আছে এবং তোমার কাছে মোল চেয়েছে, তাহলে আমি সরাসরি এটা লিখতে পারি যে তোমার হচ্ছে গিয়ে 18 গ্রাম সমান কত 1 মোল, সুতরাং 5 গ্রাম সমান কত 1 মোল H2, 1 মোল পানি, ঠিক আছে। সুতরাং তোমার 18 গ্রাম পানি সমান 1 মোল পানি, তো হচ্ছে যদি বলো 5 গ্রাম পানি সমান কী হবে, 5 গ্রাম পানি সমান কী হবে আমার, দেখো 18 গ্রাম সমান 1 মোল, তাহলে কি যদি 1 গ্রাম হিসাব করি, আমি সরাসরি লিখে ফেলি 5 গুণ 1/18, হ্যাঁ, এত মোল ইকুয়াল টু কী হয় দেখো আমার, তো 0.277 মোল H2O। দেখো এটা আমি অঙ্কটা সরাসরি করেছি, 18 গ্রাম পানি মানে 1 মোল পানি, আমার ঐকিক নিয়মের মতো যদি করতাম যে 1 গ্রাম সমান কত, সুতরাং 1 গ্রাম সমান 1 গ্রাম পানি কম হলে তাহলে 1/18, 5 গ্রাম 1 গ্রামের থেকে বেশি, তাহলে হচ্ছে গিয়ে 5 গুণ 1 ডিভাইডেড বাই 18, এটা হচ্ছে আমার এত মোল বের হয়ে গেলো। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে বোধহয় আর ঝামেলা থাকার কথা না, এখানে আমরা হচ্ছে কি সংখ্যা বের করছি যে কতটি অণু আছে, কতটি পরমাণু আছে বা কতটি আয়ন আছে, যে এবং কত গ্রাম অণু আছে, কত গ্রাম, হ্যাঁ, তো হচ্ছে গিয়ে পরমাণু আছে এবং কত মোল পরমাণু, যে কত মোল অণু কত মোল আয়ন আছে, এই বিষয়টা আমরা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমরা সামনে আগে দেখি। দেখো এখন এর টপিকস হচ্ছে যে মোলার আয়তন বলতে কী বুঝছি, আমরা তো মোল বুঝলাম, তো মোলার আয়তন হচ্ছে কি 1 মোল গ্যাসীয় পদার্থ, যদি এখানে কন্ডিশন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, হ্যাঁ, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে সেই আয়তনকে আমরা ওই মোলার আয়তন বলবো বা ওই গ্যাসের মোলার আয়তন বলবো, ঠিক আছে। তো 1 মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করবে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে থাকি আমরা, হ্যাঁ। এখন মোলার আয়তনটা আমরা মূলত 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা প্রমাণ তাপমাত্রা চাপ বলি।
আমরা যদি বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ কি, তোমরা বই থেকে দেখে নিও। প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে হচ্ছে গিয়ে প্রমাণ তাপমাত্রা ও চাপ হলো চাপ ইকুয়াল টু কি, চাপটা প্রমাণ তাপমাত্রা ও চাপ হচ্ছে গিয়ে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বলি, ঠিক আছে, বা সংক্ষেপে আমরা প্রমাণ অবস্থা বলে থাকি। এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপ, 1 ATM চাপ, এটাকে একত্রে আমরা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলি, প্রমাণ তাপমাত্রাও চাপ বলি। হ্যাঁ, এখন প্রমাণ তাপমাত্রা চাপে প্রমাণ তাপমাত্রাকে STP বলি, স্ট্যান্ডার্ড STP বলি। STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 মোল গ্যাসের আয়তন সবসময় 22.4 লিটার হবে। কি বলছি, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হবে। গ্যাসের আয়তন সমান কি 22.4 লিটার। এটা হচ্ছে গিয়ে যদি প্রমাণ তাপমাত্রা ও চাপ থাকে, যে কোনো গ্যাসের 1 মোল সমান 22.4 লিটার হবে। যদি কন্ডিশনটা হচ্ছে গিয়ে প্রমাণ তাপমাত্রা ও চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। ইজ ইট ক্লিয়ার? মোলার আয়তনের সংজ্ঞাটা আমরা বোধহয় বুঝছি। হ্যাঁ, এখন দেখো লেখা আছে এনকে যদি মৌল সংখ্যা হিসেবে আমরা ধরি এবং হচ্ছে ডব্লিউ হচ্ছে কি গ্রাম এককে ভর, ডব্লিউ ইকুয়াল টু কি গ্রাম এককে ভর, বি হচ্ছে কি লিটার এককে আয়তন এবং এন হচ্ছে অণুর সংখ্যা এবং এম হচ্ছে আণবিক ভর যদি হয়, তাহলে আমি এন সমান সমান লিখতে পারি যে তোমার গ্রাম এককে ভর বাই তোমার গিয়ে আণবিক ভর, গ্রাম এককে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমি মোল সংখ্যা পেয়ে যাব। কি বলছি আমি এখানে, যে আমার গ্রাম এককে ভরকে যদি আমি আণবিক ভর দ্বারা ভাগ করি, ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে আমি হচ্ছে কি মোল সংখ্যা পেয়ে যাব। আরও একটা বিষয় আছে, তোমার ভি এইটাই সমান, হ্যাঁ এইটাই সমান ভি বাই কত 22.4 লিটার। যদি আমি তোমার লিটার এককের আয়তনকে আমি যদি 22.4 লিটার দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমি মোল সংখ্যা পেয়ে যাব। আরেকটা বিষয় আছে, সবগুলোই বিষয় এক, যে এন মানে কি তোমার অণুর সংখ্যাকে আমি যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিই 6.023 × 10⁻23, অণুর সংখ্যাকে আমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমি হচ্ছে কি মোল সংখ্যা পেয়ে যাব। এই বিষয়টা আমরা আমাদের বিভিন্ন অঙ্কে লাগবে আমার। হ্যাঁ, মোল সংখ্যা ইকুয়াল টু কি W/M, যখন আমার গ্রাম এককে ভরটা অবশ্যই গ্রাম এককে আনতে হবে আমার, যদি অন্য কিছুতে দেওয়া থাকে তাও আমার গ্রাম একক নিয়ে আসতে হবে। গ্রাম এককে ভরকে আমি আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাবো। আমার তোমার হচ্ছে গিয়ে মানে তোমার লিটার এককে আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে আমি হচ্ছে গিয়ে তোমার গিয়ে মোল সংখ্যা পেয়ে যাব। এবং অণুর সংখ্যাকে আমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমি মোল সংখ্যা পেয়ে যাব। এখন আমি এই রিলেভেন্ট একটা অঙ্ক দেখি। হ্যাঁ, দেখো আমার এই সমস্যায় বলা আছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু আছে। যেহেতু অণুর সংখ্যা বলছে, তো অণুর সংখ্যাটা আমরা ডান পাশে সবসময় রাখার চেষ্টা রাখবো, ডান পাশে রাখতে হবে আমাকে। হ্যাঁ, সংখ্যাটা সবসময় ডান পাশে রাখবো। তাহলে আমি কি জানি, তোমাকে আদর্শ তাপমাত্রা চাপে কি জানি 1 মোল সমান কি, যেহেতু আদর্শ তাপমাত্রা চাপ STPতে 1 মোল CO2 সমান 22.4 লিটার, সেটা আমরা জানি 22.4 লিটার। STP যেহেতু বলছে আদর্শ তাপমাত্রা চাপে, তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 1 মোল সমান কি 22.4 লিটার। এবং তোমার গিয়ে CO2কে গ্রাম এককে যদি প্রকাশ করি, CO2 আণবিক ভর কত, CO2 আণবিক ভর তোমার গিয়ে 44, তাহলে 44 গ্রাম সমান কত, 44 গ্রাম CO2 সমান 6.023 × 10⁻23টি CO2 অণু। দেখো তাহলে 40 গ্রাম অণু মানে 1 মোল, 40 গ্রাম অণু মানে 1 মোল CO2 অণু, 1 মোল CO2 অণু মানে এতটি কার্বন ডাইঅক্সাইড, CO2 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে কি 22.4 লিটার, তো 22.4 লিটার মানে হচ্ছে কি এতটি অণু। এই বিষয়টা সম্পর্কে আমরা বুঝছি কিনা, যে আমরা তো এর আগেও লিখছি যে হচ্ছে 1 মোল সমান কি 22 মানে
1 মোল সমান কি তোমার 40 গ্রাম অণু সমান 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল। 1 মোলে এতটি অণু থাকে, 1 মোলে এতটি অণু থাকে, 6.023 × 10⁻23টি অণু থাকে কি 1 মোলে। এখন আমরা জানি এসটিপিতে 1 মোল সমান 22.4 লিটার। তাহলে আমার চেয়েছে অণুর সংখ্যা, তাহলে 22.4 লিটার সমান কত আমার? আমি লিখতে পারি এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাস থাকে। CO2 সমান 6.023 × 10⁻23টি অণু। সুতরাং আমার বলা হচ্ছে 1 লিটার, যদি 5 লিটার 1 লিটার বলছো, যদি 5 লিটার বলতো 5 লিটার দিয়ে করতাম, 10 লিটার বললে 10 লিটার দিয়ে করতাম, যে পরিমাণ বলতো তুমি সেই পরিমাণ দিয়ে করতে পারতাম। যেহেতু 1 লিটার বলছো 1 লিটার দিয়ে, 1 লিটারে কী হবে, বেশি হবে না কম হবে? অবশ্যই কম। কম হলে ভাগ হয় 6.023 × 10⁻23 ভাগ কত 22.4 লিটার, এতটি অণু। এটা ইয়ে করলে কত হয় আমার 2.69 × 10⁻22টি অণু। আশা করছি এইটুকু বুঝেছো। তখন এখানে বলা হচ্ছে 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? আয়তন মানে ভি চেয়েছে তোমার কাছে চেয়েছে কি ভি, এবং দেয়া আছে কি এন। এনকে আমরা মোল সংখ্যা বলেছিলাম না, এন ইকুয়াল টু কত 5 মোল বলা আছে। হ্যাঁ, এন ইকুয়াল টু কী আছে আমার, এন সমান 5 মোল দেওয়া আছে, এবং হচ্ছে কি ভি ইকুয়াল টু হোয়াট, তোমার কাছে ভি চেয়েছে। আমরা কি জানি, আমরা জানি এন ইকুয়াল কি ভি বাই 22.4 লিটার। এখন দেখো কোথায় কোনটা ইউজ করবো সেটা তোমাকে বুঝতে হবে। যখন তোমার গিয়ে গ্রাম এককে ভর ডব্লিউ দেওয়া থাকবে এবং এম দেওয়া থাকবে, তখন তুমি এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম ইউজ করবা। আর যখন তোমার হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং অণুর সংখ্যা দেওয়া থাকবে, তখন তুমি যে এন বাই অ্যাভোগাড্রোর সংখ্যা সূত্র ইউজ করবা। এখন আমার দেয়া আছে হচ্ছে গিয়ে কি এন দেওয়া আছে এবং ভি চেয়েছে, তাহলে আমি এন ইকুয়াল টু কি ভি বাই 22.4 লিটার এটা ইউজ করতে পারি, ঠিক আছে। বা আমার এখন লাগবে কি ভি লাগবে, তুমি এক কোনাকুনি গুণ করো, কি হয় ক্রস গুণ করো বা আর গুণ করো, ভি গুণ 1 ভি এন গুণ এটা এন গুণ 22.4, এনের মান কত 5, এনের মান 5 বসালাম ইন্টু 22.4 ইকুয়াল কত হয় আমার 112 লিটার। আশা করি অঙ্কটা বুঝেছো তোমরা, ঠিক আছে। না বুঝলে হচ্ছে কি অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো বোঝানোর জন্য। বিষয় হচ্ছে মোলার দ্রবণ। হ্যাঁ, মোলার দ্রবণ বলতে কি বুঝি আমি, একটি নির্দিষ্ট তাপমাত্রা লাগবে, একটি নির্দিষ্ট তাপমাত্রা। যদি দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, কি বলছি, নির্দিষ্ট তাপমাত্রা যদি কোনো দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে আমরা কী বলবো, মোলার দ্রবণ বলবো। কী বলবো, মোলার দ্রবণ। যদি তোমার 2 লিটার দ্রব্য দ্রবীভূত থাকে, যদি তোমার 2 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, সেক্ষেত্রে আমরা কী বলবো 2 মোলার দ্রবণ। এই যে 1 মোল বলছি না, 1 মোল বলতে গিয়ে এটা মোলার দ্রবণ বলে, মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে, এটাকে কী বলতে পারি, মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। যদি নির্দিষ্ট তাপমাত্রায় যদি দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, এটাকে বলবো আমি কি মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। যদি 5 মোল থাকে, 5 মোল থাকলে আমি 5 মোলার দ্রবণ বলবো, 5 মোলার দ্রবণ বলবো আমি। হ্যাঁ, 5 মোলার দ্রবণ বলবো, 5 মোলার দ্রবণ। যদি তোমার কি এন মোল থাকে, তার এন মোলার দ্রবণ, এন মোল থাকলে তাহলে এন মোলার দ্রবণ, এন মোলার দ্রবণ। আশা করছি বুঝেছো। এখানে তুমি যদি তোমার কি 1 লিটার দ্রবণ বলতে পারো, সেটা বললেও কোনো সমস্যা নেই। 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল থাকে সেটাও বলতে পারো, বা যদি তুমি যদি বলো যে তোমার দ্রবণের মধ্যে যদি হচ্ছে কি তোমার কি 1 মোল থাকে, 1 মোল থাকলে 1 মোলার দ্রবণ, 2 মোল থাকলে 2 মোল দ্রব্য থাকলে 2 মোলার দ্রবণ, 5 মোল দ্রব্য থাকলে 5 মোলার দ্রবণ বলতে পারো। হ্যাঁ, এখন দ্রবণটা কি, দ্রবণ হচ্ছে কি তোমার কি দ্রব্য ও দ্রাবক এর যোগফলকে আমরা কি বলি, যেটা হয় সেটা হচ্ছে কি আমার দ্রবণ। হ্যাঁ, এখন দেখি দ্রবণ ইকুয়াল কি দ্রব্য যোগ দ্রাবক। হ্যাঁ, দ্রাবক হচ্ছে কি
তোমার 95% হচ্ছে গিয়ে তোমার দ্রাবক হিসেবে পানি ইউজ করি আমরা, হ্যাঁ পানি ইউজ করি আমরা। আর বাকি 5% হচ্ছে গিয়ে তোমার গিয়ে অ্যালকোহল থাকে, মানে আরও বিভিন্ন ইয়া থাকে আর কি, সিলিটিন এইরকম তোমার মৌলগুলো থাকে। তো হচ্ছে দ্রাবক হিসেবে আমরা মূলত পানিকে চিনি। পানির সাথে যদি আমি একটা দ্রব্য যোগ করি, যেটা যদি পানি হইলো, পানির সাথে আমি 1 লিটার চিনি যোগ করলাম বা 1 মোল চিনি যোগ করলাম, তাহলে এটাকে আমার যে দ্রব্যটা হবে সেই দ্রব্যের নাম হবে কি 1 মোলার দ্রব্য হবে। ধরো 1 লিটার দ্রাবকের ভিতরে আমি যদি 2 মোল দ্রব্য দ্রবীভূত করলাম, সেক্ষেত্রে আমার কী হবে, তাহলে 2 মোলার দ্রবণ হইলো আমার। ক্লিয়ার? এই বিষয়টা হচ্ছে গিয়ে মোলার দ্রবণ। হ্যাঁ, এখন ধরো আমার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে 5 কেজি হইলো, এটা তো 1 লিটার হইলো, বা এটা হচ্ছে 1 লিটার হইলো, আমার হচ্ছে গিয়ে তাহলে এইটাকে আমি বলতে পারি কি হচ্ছে গিয়ে তোমার গিয়ে, যেহেতু তোমার দ্রব্য বেশি দ্রাবকের থেকে, যদি তোমার দ্রব্য দ্রাবকের থেকে বেশি হয়, সেটাকে আমরা বলবো কি আমরা, হ্যাঁ তোমার কি গাঢ় দ্রব্য, আমরা এটাকে বলবো আমি তোমার গাঢ় দ্রবণ। হ্যাঁ, গাঢ় মানে হচ্ছে গিয়ে মানে বেশি, হ্যাঁ গাঢ় মানে কি বেশি মিশ্রিত আছে এখানে দ্রাবকের ভিতরে। এটা যদি এইটা হচ্ছে যদি চিনি পানি হয়, তাহলে তোমার দ্রবীভূত হতে পারে। তো হচ্ছে ধরো 1/2 কেজি হইলো, হ্যাঁ 1/2 কেজির ভিতরে 1 লিটার, এখানে 1 লিটার হলো, তাহলে এটাকে আমি বলবো কি লঘু দ্রবণ, মানে পাতলা দ্রবণ। এটাকে বলবো কি আমি পাতলা দ্রবণ। ক্লিয়ার? তো হচ্ছে গিয়ে যদি তোমার দ্রবণের ভিতরে তোমার যদি দ্রাবকের থেকে যদি দ্রব্য বেশি হয়, সেটাকে বলবো আমি কি গাঢ় দ্রবণ, সেই দ্রবণকে বলবো গাঢ় দ্রবণ। এবং যদি দ্রাবকের থেকে যদি দ্রব্য কম হয়, সেটাকে আমি বলবো কি লঘু দ্রবণ। ক্লিয়ার? বন্ধুরা, আমরা মোলার দ্রবণ দেখেছি, এখন দেখব মোলারিটি। মোলারিটি বলতে কি বুঝি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, ওইটাকে আমরা মোলার দ্রবণ বলি। এখন যদি 0.5 মোল থাকে, এটাকে বলি সেমি মোলার দ্রবণ। যদি 0.5 মোল থাকে, সেটাকে বলি সেমি মোলার দ্রবণ। যদি 1 মোল থাকলে সেটাকে বলি মোলার দ্রবণ। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে কি আমরা পড়তেছি মোলারিটি। যদি একটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। যত মোল থাকবে সেই মোলটাকে আমরা ওই দ্রব্যের মোলারিটি বলবো, ওই দ্রবণের। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। হ্যাঁ, যদি 1 লিটার দ্রবণে যদি তোমার কি 0.5 থাকে, 0.5 মোল থাকে, তাহলে এটাকে বলবো কি আমি সেমি মোলার দ্রবণ। কি সেমি মোলার দ্রবণ বলবো। হ্যাঁ, আমরা সেমি মোলার বলবো। হ্যাঁ, যদি হচ্ছে কি 0.1 থাকে, তাহলে এটাকে বলবো আমি কি ডেসিমোলার দ্রবণ বলবো। 0.1, 0.1 এটা 1 মোল থাকলে এটাকে বলবো আমি কি ডেসিমোলার দ্রবণ। যদি 0.01 থাকে, এটাকে বলবো আমি হচ্ছে গিয়ে সেন্টিমোলার দ্রবণ। ঠিক আছে, সেন্টিমোলার দ্রবণ। যদি 0.001 1000 ভাগে 1 ভাগ, তাহলে এটাকে বলবো আমি তোমার কি মিলিমোলার দ্রবণ। মিলিমোলার। ক্লিয়ার? আশা করছি বুঝেছো। তাহলে এখন মোলারিটি বলতে কি বুঝি আমি, মোলারিটি হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার দ্রবণের ভিতরে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাকে আমরা সেই মৌলের কি বলবো আমি, তাকে আমরা সেই দ্রবণের মোলারিটি বলবো। এখন যদি 1 লিটারের ভিতরে যদি 0.5 মোল থাকে, এটাকে বলবো সেমিমোলার দ্রবণ। যদি 0.1 থাকে, এটাকে বলবো আমি ডেসিমোলার দ্রবণ। যদি 0.01 থাকে, মানে 100 ভাগের 1 ভাগ থাকে, সেটাকে আমি বলবো সেন্টিমোলার দ্রবণ। যদি 1000 ভাগের 1 ভাগ থাকে, 0.001 মোলার দ্রবণ মোল থাকে, তাহলে এটা বলবো আমরা মিলিমোলার দ্রবণ। হ্যাঁ, এটা হচ্ছে আমার মোলার দ্রবণের বিষয়টা। আশা করছি এই বিষয়টা বুঝেছো। এখন দেখো, মোলারিটিকে আমরা এস দ্বারা সূচিত করি। মোলারিটিকে আমরা কী দ্বারা সূচিত করি? এস দ্বারা সূচিত করি মোলারিটিকে। মোলারিটি ইকুয়াল টু এস। মোলারিটি এস যে এস ইকুয়াল টু কি, এস ইকুয়াল টু হচ্ছে আমার মোলারিটি বলতে বুঝি আমি W/m বলতে পারি। W/m আমরা এই কিছুক্ষণ আগে কি বলছি, মোল সংখ্যা। হ্যাঁ, W/m এর সঙ্গে আমি যদি আয়তন গুণ দিই,
আয়তন মানে ভি, নিচে যদি আয়তন ভি দিয়ে, এবং আয়তনটা কি 1000 লিটার, মানে আয়তনটা কিসে আছে এখানে 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো আমরা মোলারিটিকে সবসময় মিলিলিটার এককে প্রকাশ করবো, এই জন্য হচ্ছে আমি 1000 দিয়ে গুণ দিয়েছি। এখন এই যে মোলারিটি এস এর সূত্র হচ্ছে কি ডব্লিউ গুণ 1000 ইকুয়াল টু কি এম বাই ভি। এম হচ্ছে গিয়ে কি তোমার, এম হচ্ছে গিয়ে তোমার গিয়ে এম হচ্ছে আণবিক ভর। তোমার গিয়ে আমরা জানি এন যখন পড়েছি মোল সংখ্যা ইকুয়াল টু কি তোমার গ্রাম এককে ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলাম, মোল সংখ্যা পেতাম। এখন মোলারিটি হচ্ছে গিয়ে তোমার গ্রাম এককে ভরকে আমরা তোমার হচ্ছে গিয়ে এর আণবিক ভর এর সঙ্গে ভি, এবং যদি আমরা এইরকম লিখি আমরা এস ইকুয়াল টু ডব্লিউ গুণ 1000 বাই এম ইন্টু ভি, এটা আমার মোলারিটির সূত্র। মোলারিটি যদি মোলারিটি বের করতে বলে, এখান থেকে আমরা যদি মোলারিটির পরিমাণটা যদি বের করতে মানে পরিমাণটা চাই, যদি শুধু মোলারিটি চাই এস, মোলারিটি এস, যদি এর পরিমাণ চাই ডাব্লিউ ইকুয়াল টু কী হবে বলো, ডাব্লিউ ইকুয়াল টু কী হয় তোমার গিয়ে এস এম ভি হয় উপরে, কোনা কোণে গুণ হইলে কী হয় এস এম ভি, নিচে হচ্ছে গিয়ে তোমার গিয়ে কি এখান থাকে তোমার ডব্লিউ বাই 1000 ডব্লিউর সঙ্গে গুণাকার আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, ডব্লিউ তোমার গিয়ে এস এম ভি বাই 1000, এটা হচ্ছে গিয়ে কি তোমার ডব্লিউ। হ্যাঁ, তোমার গিয়ে এটা পরিমাণ, তোমার গিয়ে এটা আমার গ্রাম এককে ভর। হ্যাঁ, এখন যদি আমরা যদি লিখি এইভাবে যদি লিখতে পারি যে হচ্ছে কি ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি, এটা অবশ্যই লিটার একক, এটা অবশ্যই কি লিটার এককে হবে, কিন্তু মোলারিটি আমরা সবসময় মিলিলিটার এককে লিখি, এই জন্য আমি 1000 দিয়ে ভাগ হয়েছে এখানে। হ্যাঁ, লিটারকে 1000 দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটা তো মিলিলিটার হয়। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবো যে আমি যদি ডব্লিউ ইকুয়াল টু যদি এস এম ভি শুধু দিয়ে আমি অঙ্কটা করি, তাহলে হচ্ছে কি আমার এটা যেটা মান বের হবে সে মানটা লিটার এককে বের হবে, এর সঙ্গে একে 1000 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মিলিলিটার এককে চলে আসবে, 1000 দিয়ে ভাগ দিলে সেটা মিলিলিটার এককে চলে আসবে। হ্যাঁ, এইটুকু আশা করছি বুঝেছো। তোকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক কি বলছে এখানে যে 250 মিলিলিটার আয়তনিক ফ্ল্যাক্সে 250 মিলিলিটার আয়তনিক ফ্ল্যাক্সে 0.2 মোলারে, হ্যাঁ এখানে তোমার মোলারিটি এস কিন্তু দেয়া আছে, 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করবে। হ্যাঁ, এখন এখানে আমাদের সূত্র কি জানি আমি তোমার গিয়ে আমার যে হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা, হ্যাঁ পরিমাণটা কত সেটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি আমার ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। এখন দেখি আমি এখানে তো আমার আয়তনিক ফ্লাক্স ভি তোমার 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্স ভি দেওয়া আছে কত 250 মিলিলিটার। হ্যাঁ, 250 মিলিলিটার দেওয়া আছে আমার এখানে। তো এখন মোলারিটি দেওয়া আছে 0.2 মোলার। হ্যাঁ, 0.2 মোলার, এবং এখানে যে বিষয়টা বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বলা হয়েছে কি সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর এম ইকুয়াল টু কত 58.5 হচ্ছে আমার 5 গ্রাম। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তাহলে আমি এই জায়গায় এটা বসাই দিই, আমি এস কত পেলাম 0.2, এম কত আণবিক ভর কত 58.5, ভি কত 250 মিলি। এটা অবশ্যই তোমার গিয়ে 1000 দিয়ে ভাগ না দিলে তোমার লিটার এককে বের হইতো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিটারে কনভার্ট করতে হইতো, ঝামেলা করে দরকার নাই, যেভাবে আছে সেভাবেই করবো আমরা। তো কত বের হয় 2.925 গ্রাম। এখন দেখো আমরা হচ্ছে গিয়ে পরিমাণটা সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা পেয়ে গেছি যে কত পরিমাণ লাগবে। এখন এইটাই হচ্ছে গিয়ে যে বিষয়টা যে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করলে 200 মানে সোডিয়াম 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড 250 মিলি আয়তনিক ফ্লাক্সে তুমি পানি যোগ করো। জাস্ট হচ্ছে এটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা, যে এখন ওই যে আমরা 250 মিলিলিটার আয়তনিক একটা ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সের ভিতরে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে এর সঙ্গে 250 মিলিলিটার পানি যোগ করো,
পানি যোগ করলে দেখবা কি হচ্ছে তোমার গিয়ে তোমার যেটা হবে ওটাই হচ্ছে কি 0.2 মোলার দ্রবণ প্রস্তুত হয়ে গেছে। 2 মোলার দ্রবণ, ওইটাই তোমার 0.2 মোলার দ্রবণ হয়ে গেছে। হ্যাঁ, আমরা মোলার দ্রবণ এভাবে করে প্রস্তুত করতে পারি, ঠিক আছে। জাস্ট হচ্ছে গিয়ে যে বিষয়টা দেওয়া হবে তোমার গিয়ে সোডিয়াম ক্লোরাইড থাকুক বা যে কোনো থাকুক বা তোমার গিয়ে সোডিয়াম কার্বনেট থাকুক, যে বিষয়টা থাকুক সেই বিষয়ের আণবিক ভর বের করে এই তোমার কি W=SMB করে আমরা পরিমাণটাই বের করব। পরিমাণটাই বের করার পরে হচ্ছে গিয়ে আমরা এর আগে দেখেছি যে তোমার যদি 1 মোল হয় তাহলে 1 মোলার দ্রবণ, যদি 0.5 হয় সেমিমোলার দ্রবণ, 0.1 হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে ডেসিমোলার দ্রবণ হয়। বিষয়টা এইরকমই। এখন এখানে তোমার মোলারিটি দেয়া আছে, তোমার মোলারিটিও বের করতে বলতে পারে। জাস্ট WSMV চারটার যে কোনো একটা মিসিং থাকলে আমরা সেটা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। এটাই হচ্ছে কি মূল বিষয়, ঠিক আছে। আমাদের এই রিলেভেন্ট কিছু অঙ্ক আছে, আমরা সবগুলো অঙ্ক নিজেরা বাসায় বসে করার চেষ্টা করব। আর আমাকে পারলে আমাকে করে দেখিও যে তোমরা অঙ্কগুলো পেরেছো, ঠিক আছে। এখানে অনেকগুলো অঙ্ক আছে এবং এখানে এখন আমরা আসি এই বিষয়টা হচ্ছে কি খুবই এই বিষয়টা তোমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এবং হচ্ছে কি তোমাদের পরীক্ষায় খুব আসে, কিন্তু অনেক ইজি বিষয়টা। হ্যাঁ, যৌগে মৌলের শতকরা সংযুক্তি, যৌগে ম্যাক্সিমাম সিকিউতে আসে তোমাদের যৌগে মৌলের, বিশেষ করে 26 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এদের সিলেবাসে হচ্ছে কি এই অধ্যায়টা আছে। তো এদের জন্য এই যৌগের শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত, আণবিক সংকেত, হ্যাঁ, এই বিষয়গুলো বের করে এই বিষয়ের উপর কোশ্চেন অবশ্যই তারা পাবে। হ্যাঁ, যৌগে মৌলের শতকরা সংযুক্তি, যৌগে মৌলের শতকরা সংযুক্তি, হ্যাঁ, শতকরা সংযুতি। এখন দেখো শতকরা সংযুতি বলতে মূলত কি বুঝি আমি, তোমার যেটা হচ্ছে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে আমরা মৌলের শতকরা সংযুতি বলি আমরা। হ্যাঁ, বিষয়টা কি, কোনো যৌগের 100 গ্রামের ভিতরে আমরা 100তে কনভার্ট করি, যদি বলি না যে এত পার্সেন্ট বলতে কী বুঝি, আমি যদি বলি 5% বলতে কী বুঝি, 5% লস বা 5% লাভ, বা 5% মানে 100তে 5% মানে কি 5% মানে 100তে 5। বিষয়গুলো এইরকম যে শতকরা সংযুক্তি বলতে এটা লিখলাম না, তোমরা বই থেকে দেখে নিও যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে যত মোল, 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। অর্থাৎ আমরা একটা যৌগ লিখি, হ্যাঁ, একটা যৌগ লিখি, শতকরা সংযুতির সূত্র আছে, মৌলের শতকরা সংযুতি কোনো যৌগের ভিত্তিতে, হ্যাঁ, যে মৌল থাকে সে মৌলের শতকরা সংযুক্তি, সংযুতি সমান কি মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা, বিষয়টা বুঝতে পারিনি, ছোট হয়ে গেছে, গুণ 100 বাই যৌগের আণবিক ভর বা যৌগের আণবিক ভর। হ্যাঁ, এখন ধরো তোমাকে বলা হয়েছে যে তোমার গিয়ে ধরো দিলাম সোডিয়াম ক্লোরাইড দিলাম, সোডিয়াম ক্লোরাইড যৌগে তোমার সোডিয়ামের শতকরা সংযুতি বের করো। এখন দেখো আমরা হচ্ছে গিয়ে যে মৌলের বের করতে বলবে, যেমন সোডিয়ামের বলছে, তাহলে আমি সোডিয়ামের ক্ষেত্রেই বের করবো শুধু। হ্যাঁ, আমার সোডিয়ামের ক্ষেত্রেই বের করবো, ক্লিয়ার। এখন আমি আগে সোডিয়াম ক্লোরাইড যৌগের আণবিক ভর বের করি। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়ামের আণবিক ভর 23,
যোগ ক্লোরিনের কত 35.5 ইকুয়াল টু 8 58.5 ঠিক আছে। এটা হচ্ছে আমার মৌলের এই সোডিয়াম ক্লোরাইড যোগের আণবিক ভর এত গ্রাম, ঠিক আছে। এখন দেখি আমি বিষয়টা এই জায়গায় বসাই, মৌলের শতকরা সংযুক্তি, মানে এখানে সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের শতকরা সংযুক্তি বের করতে বলছে, সোডিয়াম। তাহলে গিয়ে সোডিয়ামের শতকরা সংযুক্তি কী হবে? শতকরা সংযুক্তি কার? সোডিয়ামের শতকরা সংযুক্তি কী হবে? দেখো এই যৌগে সোডিয়ামের পারমাণবিক ভর কত ছিল? 23। কত ছিল আমার? 23 ছিল। 23, এখানে পরমাণু একটাই আছে, হ্যাঁ, এটা দেওয়া দরকার নেই আর, সরি গুণ পারমাণবিক ভর দিছি, পরমাণুর সংখ্যা এখানে একটা দেওয়ার দরকার নেই, গুণ 100 ডিভাইডেড বাই কত? এখানে যোগের আণবিক ভর কত? 58.5। দেখো এটা ক্যালকুলেশন করলে কত হয়? 39.32%। এটা হচ্ছে আমার এই সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়ামের শতকরা সংযুক্তি, ঠিক আছে। এবং আমি যদি চিন্তা করি এখন ক্লোরিনের শতকরা সংযুতি, ক্লোরিনের শতকরা যদি সংযুতি হিসাব করি আমি, সমান কী হবে আমার? ক্লোরিন কত আমার? 35.5 গুণ 100 বাই 58.5। কারণ হচ্ছে গিয়ে ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে গিয়ে 35.5, এর সঙ্গে পরমাণু এখানে একটাই আছে, তো এর সঙ্গে গুণ 100 বাই এই যে যৌগ ছিল সোডিয়াম ক্লোরাইড যৌগ, এই যৌগের আণবিক ভর দিয়ে ভাগ করেছি, যৌগের দেখিনি বিষয়টা, যৌগের আণবিক ভর কত? 58.5, এটা দিয়ে ভাগ করেছি। এখন ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে কি ক্লোরিনের শতকরা সংযুতি। দেখি আমরা এখানে আমাদের 60.68%। এখন দেখো এই দুইটার ভিতরে 68 এবং 39.32, এই দুইটার যোগফল হচ্ছে কি 100% হয়ে যায়। তাহলে হচ্ছে গিয়ে আমরা মৌলের শতকরা সংযুতি বের করার খুবই ইজি, এই রিলেটেড অঙ্ক অনেক আসে, আমরা বিষয়গুলো খুব মাথায় রাখবো, ঠিক আছে। দেখো এই অ্যালুমিনিয়াম সালফেট যৌগের শতকরা সংযুতিটা অনেক তোমার গিয়ে অনুধাবন কোশ্চেনে অনেকবার দেয়, হ্যাঁ। এবং হচ্ছে গিয়ে এখন তো শর্ট কোশ্চেনের বিষয়ে চলে আসছে যে 5টা শর্ট কোশ্চেন 10 পার্ট থাকে, সেখানেও এই অ্যালুমিনিয়াম সালফেটের যৌগের এই শতকরা সংযুতিগুলো বের করতে বলে। এবং হচ্ছে গিয়ে মাঝে মাঝে সিকিউ কোশ্চেনের গ নাম্বারেও বলে, সিকিউ এর গ নাম্বারেও এগুলো বের করতে বলে, হ্যাঁ। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আমরা বিষয়টা দেখি একটু, হ্যাঁ। তো আগে আমরা হচ্ছে কি অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর বের করব। কি বলছি? Al2SO4 এর আণবিক ভর সমান কি অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত? 27 গুণ কত আছে? অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা 2টা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, এর সঙ্গে পরমাণু সংখ্যা দিলাম গুণ 2, হ্যাঁ, যোগ তোমার দেখো এই সালফারের মানে পারমাণবিক ভর কত? 32 দিলাম, এর সঙ্গে কোনো পরমাণু নাই, আমি যোগ দিলাম না, মানে গুণ করলাম না, যোগ এই অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 গুণ কত? এর সঙ্গে গুণ 4, সম্পূর্ণটার উপরে গুণ কত? 3 গুণ 3। বিষয়টা আমরা ক্লিয়ার কিনা? এই যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27, এর সঙ্গে অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যা দিলাম 2, যোগ এই যে দেখো সালফেট আছে SO4, এটার সঙ্গে কিন্তু 3 পাওয়ার হিসাবে আছে, মানে 3 হচ্ছে গিয়ে এর পরমাণু হিসাবে আছে, তো হচ্ছে গিয়ে এসের পারমাণবিক ভর 32, এর সঙ্গে পরমাণু সংখ্যা 1, এই জন্য আমি গুণ দিলাম না এটা। এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16, এর সঙ্গে পরমাণু সংখ্যা 4 গুণ দিলাম, এর সঙ্গে সম্পূর্ণভাবে গুণ আছে 3 দিলাম আমি, হ্যাঁ। এখন দেখি আমরা কত হয়। 27 গুণে 54 54 যোগ 32 যোগ 64 গুণ 3, হ্যাঁ,
এটা হচ্ছে কি ক্যালকুলেশন করলে 342 ওকে 342। এখন অ্যালুমিনিয়ামের এই তো অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর আমি পেয়ে গেলাম। এখন এখান থেকে আমি সরাসরি হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি, শতকরা সংযুতি। হ্যাঁ, এখন অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতির কী ছিল আমার, যে মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই মৌলের যৌগের আণবিক ভর। শতকরা সংযুক্তির বিষয়টা কী ছিল, যে মৌলের পরমাণুর সংখ্যা, মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। হ্যাঁ, তাহলে আমরা এই যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত আছে 27, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত 27, এর সঙ্গে পরমাণুর সংখ্যা কটা 2টা, এর সঙ্গে পরমাণুর সংখ্যা 2টা, তাহলে 27 গুণ 2 মানে মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ কত 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর 342%, কত হয় আমার 15.78%। ক্লিয়ার? আশা করছি কোনো সমস্যা নেই এখানে। পরবর্তীতে কি আছে আমার, সালফার বলছে। সালফার সেমভাবে করি আমি, সালফারের শতকরা সংযুতি কী হবে, সালফারের পারমাণবিক ভর কত আমার, তবে এখানে সালফার কিন্তু 3, সালফারের পরমাণুর সংখ্যা কত আছে 3, তুমি গুণ দিয়ে দাও এটা। হ্যাঁ, এই যে বিষয়টা দেখো, এই 3 কিন্তু হচ্ছে কি সালফারেরও আছে, অক্সিজেনের আছে, তাহলে অক্সিজেনের বিষয়টা কী দাঁড়ায়, অক্সিজেনের বিষয় 3 4 12 দাঁড়ায়, আর সালফারের কী দাঁড়ায় 3ই দাঁড়ায়। সালফারের এখানে পরমাণু সংখ্যা একটা, 1 গুণ 3, অক্সিজেনের পরমাণু সংখ্যা 4টা আছে, 4 গুণ 3 12 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবো আমরা। এখন সালফারের পরমাণু শতকরা সংযুক্তি বের করতে, সালফারের পরমাণু সংখ্যা কত, সালফারের পারমাণবিক ভর 32, সালফারের পারমাণবিক ভর 32, কিন্তু এখানে সালফারের পরমাণু সংখ্যা কত 3টা। সালফারের শতকরা সংযুক্তি বের করার সময় সালফারের পারমাণবিক ভর দিলাম আমি, এবং এর সঙ্গে সালফারের পরমাণু সংখ্যা এখানে এই যৌগে কয়টা আছে 3টা আছে, 3 দিলাম গুণ 100 ডিভাইডেড বাই অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর 342%, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় 28.07%। আশা করি বুঝেছো। এবং এখন বাকি আছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি, শতকরা সংযুতি কী দাঁড়ায় অক্সিজেনের বেলায়, অক্সিজেনের পারমাণবিক ভর কত জানি আমরা, অক্সিজেনের পারমাণবিক ভর 16। এই যৌগে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত আছে 3 গুণ 4 12, তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তির বেলায় আমি অক্সিজেনের পারমাণবিক ভর লিখলাম, এর সঙ্গে পরমাণু সংখ্যা লিখলাম 12 গুণ 100 ডিভাইডেড বাই এই যৌগের আণবিক ভর 342%, ইকুয়াল কত দ্বারা আমার 56.14%। এইটা হলো আমার হচ্ছে গিয়ে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি বের করার নিয়ম। আশা করছি বুঝেছো, এবং না বুঝলে হচ্ছে গিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আর এর দ্বারা আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, স্থূল সংকেত নির্ণয় করা, আণবিক সংকেত নির্ণয় করা, তোমার হচ্ছে গিয়ে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয় করা, শতকরা সংযুতি থেকে আণবিক স্থূল সংকেত নির্ণয় করার পর সেটা আণবিক সংকেত নির্ণয় করা, লিমিটিং বিক্রিয়া, আরও হচ্ছে গিয়ে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা এই ভিডিওর ভিতরে আনতে পারছি না। তো আমরা ওই বিষয়গুলো পরের ভিডিওতে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানের যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমার বন্ধুদের যদি কোনো উপকারে এই ভিডিওটা আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে। হ্যাঁ, তো আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।